আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আর কি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ের কিছু দুইটা আর কি সৃজনশীল সিকিউ সলভ করব। সেই দুইটা সিকিউ সলভ করবো, অতি গুরুত্বপূর্ণ দুইটা সিকিউ সলভ করব। ঠিক আছে, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম সিকিউরিটি যেটা ওটা শুরু করি। কী দেওয়া আছে বলছে যে মৌলিক একক কাকে বলে। ক নম্বরে মৌলিক একক কাকে বলে। মৌলিক একক কাকে বলে এটা সহজভাবে যদি বলি তাহলে মৌলিক যে রাশিগুলো আছে, মৌলিক রাশিগুলোর যে একক আছে, ওই মৌলিক রাশিগুলোর একককেই বলে মৌলিক একক। এটাই এনাফ। তারপর বলছে যে কোনো রাশির মাত্রা জানার প্রয়োজন কেন ব্যাখ্যা করো, মানে মাত্রার প্রয়োজনীয়তা। রাশির মাত্রার প্রয়োজনীয়তা হলো এই বলে দেওয়া, মনে করো রাশির মাত্রা জানা থাকলে আমার রাশিতে কী পরিমাণ মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, ঠিক আর কি মৌলিক সংখ্যা না তো সরি আর কি কোনো একটা যৌগিক রাশির মাত্রা বলতে বোঝায় যে ওই রাশিতে মৌলিক রাশির উপস্থিতি। ঠিক আছে, কোন কোন মৌলিক রাশি উপস্থিত এবং কী পরিমাণ উপস্থিত। ঠিক আছে, মানে ওই মৌলিক রাশির যেই ইটা আছে ওটাই এভাবে বলে দিবা আর কি, বই তার ভালো করে দেওয়া আছে, করে নেব। তারপর আমরা মূল অঙ্কে যাই। ঠিক আছে, বলছে যে স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট 2 মিলিমিটার পাওয়া গেল। বলছে স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে 2 মিলিমিটার। আচ্ছা, তাহলে এটা কিসের মান? এটা হলো এম এর মান। তারপর বৃত্তাকার স্কেলের এম এর মানটা লিখে ফেলি। তাহলে এবার ক নম্বর, ঠিক আছে, ক নম্বরে দেওয়া আছে সুন্দর করে লিখবা। আমাদের গ নম্বর চাইছে আগে সেটা দেখি। গ নম্বর চাইছে যে উদ্দীপকের স্ক্রু গজের ন্যূনাঙ্কের মিটারে প্রকাশ করো। এখানে আমরা যে সূত্রটা করবো আর কি ইউজ করব সেটা হলো তোমার ন্যূনাঙ্ক নির্ণয় সূত্র। ঠিক আছে, ন্যূনাঙ্ক নির্ণয় যে সূত্রটা আছে ওটা হলো এলসি। ন্যূনাঙ্ককে প্রকাশ করি কি দ্বারা? এলসি দ্বারা। আমরা এই সূত্রটা দিয়ে করবো। এলসি ইকুয়াল টু যে পিচ আছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, নয় বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, স্কেলের ভাগ সংখ্যা। ঠিক আছে, ভাগ সংখ্যা। এখান থেকে আমরা এলসি মানটা বাই করবো। এটা একেবারে ইজি। আমাদের দেওয়া আছে পিচ, দেখি বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা 50 এবং পিচ হলো 0.5 মিলিমিটার। আমাদের পিচও দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে, তাহলে কিন্তু একেবারে ইজি। জাস্ট আমরা বসিয়ে দিব, তারপরে ভাগ করলেই এসে পড়বে। দেওয়া আছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা ইকুয়াল টু 50। ঠিক আছে, আর আছে তোমার কি পিচ, এবং পিচ ইকুয়াল টু 0.5 মিলিমিটার। এখানে আমরা পিচ বসিয়ে দেবো। পিচ হলো 0.5 আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হলো 50। 0.5কে 50 দ্বারা ভাগ করলে 5/50 0.01। ঠিক আছে, তো 0.01 মিলিমিটার। এটা হলো তোমার অ্যান্সার। এটা হলো এলসির মান, অর্থাৎ ন্যূনাঙ্কের মান। এখানে লিখব সুতরাং ন্যূনাঙ্ক। ঠিক আছে, ন্যূনাঙ্ক এভাবে লিখে দেবো। এটা হলো আচ্ছা ক নাম্বার না তো গ নাম্বার। ঠিক আছে, গ নাম্বার। ঠিক আছে, ক নাম্বারটা আমি কি বলছি, গ নাম্বারটা। তারপর আছে গহ। গহটা দেখি কিরকম, পুরোটা করি। স্ক্রু গজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে 2 মিলিমিটার। ঠিক আছে, বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। তারপর বলছে যে আচ্ছা এখানে একটু আছে, ঝামেলা আছে। গ নাম্বার বলছে উদ্দীপকের স্ক্রু গজের ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করতে বলছে। ঠিক আছে, গ নম্বরে কিন্তু শুধু ন্যূনাঙ্ক বের করা হবে না, মিটারে প্রকাশ করতে বলছে। তো মিটারে প্রকাশ করতে হলে
আমরা জানি কি, আমরা জানি যে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার আর 100 সেন্টিমিটারে 1 মিলিমিটার, তার মানে কি 1000 মিলিমিটারে 1 মিটার। ঠিক আছে, তো 1000 মিলিমিটার 1 মিলিমিটার 1 মিটার হতে হলে আমাকে কী করতে হবে, 0.01কে আমাদেরকে 1000 দ্বারা ভাগ দিতে হবে। 1000 দ্বারা ভাগ দিলে যা আসবে তা আসবে মিটারে করে। তো 0.01 ডিভাইডেড বাই 100 আসছে 1 into the power minus 4, হ্যাঁ 1 into 10 to the power minus 4, এটা তুমি minus 4 লিখলি, 10 to the power minus 4 লিখলো, চলো এই মিটার। দেখতে ভুল হয়েছে, এটা হবে -5, ঠিক আছে, এটা -5 হবে। আমার টাইমিং হয়তো ভুল হয়েছে, আমি সম্ভবত 0 একটা কমছে। ঠিক আছে, তো এটা হলো অ্যান্সার। তো তারপরে গ নম্বরে যেটা বলছে যে গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট এম এর মান দেওয়া আছে 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের 20তম ভাগ, অর্থাৎ এটা হলো সি এর মান, স্কেলের সাথে মিলে যায়। তো বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা আছে 50টি, পিচ আছে এত। তো বলছে যে নির্দিষ্ট ঘরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5% ধরে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি শতকরা পরিমাণ নির্ণয় করে। এটা মোটামুটি একটু বড় হবে। ঠিক আছে, তো করি আমরা। তাহলে কি করতে হবে, এটা মুছে দিই। গ নম্বর কি দেওয়া আছে, দেওয়া আছে প্রধান স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট, স্কেলের পার্ট, প্রধান স্কেলের পার্ট এম ইকুয়াল টু 2 মিলিমিটার, 2 মিলিমিটার। তারপরে দেওয়া আছে বৃত্তাকার স্কেলের পার্ট। ঠিক আছে, বৃত্তাকার স্কেলের পার্ট পার্ট সি ইকুয়াল টু 20। ঠিক আছে, 20তম দাগের সাথে মিলে যায়। তারপর বলছে যে 20, আর আমাদের লাগবে ন্যূনাঙ্ক। ঠিক আছে, এটা কিভাবে করবো আমি আগে প্রথমে বলি। এটা করতে হলে আমাদের প্রথমে ঘনত্ব বের করতে হবে। ঠিক আছে, প্রথমে পরিমাপকৃত ঘনত্ব বের করতে হবে, তারপর আমাদের যে ঘনত্ব যেটা হবে সেটা বের করতে হবে। আর কি ত্রুটি, চূড়ান্ত ত্রুটি মিলিয়ে যে 5% ত্রুটি আছে ব্যাসার্ধের সাথে, ওটার সাথে আগে ব্যাসার্ধ বের করতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ ব্যাসার্ধ, সর্বনিম্ন ব্যাসার্ধ, তারপরে সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন, কারণ ঘনত্ব পরিমাপ করতে হলে আমাদেরকে অবশ্যই আয়তন জানা লাগবে। তারপর আমাদের মনে আরেকটু ক্লু দিচ্ছে যে কি বলছে যে 1 কিউবিক সেন্টিমিটার ইকুয়াল টু গোলকের 1 কিউবিক সেন্টিমিটার গোলকের ভর সমান 1 গ্রাম দিছে। ঠিক আছে, তো এগুলো ইউজ করে আমাদেরকে ভরও বের করতে হবে। ঠিক আছে, ভর বের করার পরে সর্বোচ্চ ঘনত্ব, তারপর সর্বনিম্ন ঘনত্ব, তারপর সর্বোচ্চ ঘনত্বের জন্য আর কি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি আর সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, এভাবে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটিটা আমরা নিব, নিয়ে তারপর আবার আপেক্ষিক ত্রুটি বের করবো। ঠিক আছে, এভাবে বের করতে হবে। তো প্রথমে আমাদের যা করতে হবে, প্রথমে আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে। ঠিক আছে, পরিমাপিত ব্যাসার্ধ। তো আমরা গ হতে পাইছি যে এবং ন্যূনাঙ্ক। ঠিক আছে, এবং ন্যূনাঙ্ক এলসি ইকুয়াল টু 0.01 মিলিমিটার পাইছিলাম কিন্তু। ঠিক আছে, মিলিমিটার একে 0.01 মিলিমিটার পাইছিলাম। হ্যাঁ,
তো এটা হয়েছিল আমার ঘর থেকে লিখে দিতে পারো। তারপরে হলো কি, তারপর হলো আমাদের এটার যে ব্যাসার্ধ আছে বের করতে হবে। সুতরাং গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ 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 ডি, ব্যাসার্ধ তো ব্যাস হবে প্রথম, ঠিক আছে। গোলকের প্রথম ব্যাস বের করছে, তারপরে ব্যাসার্ধ বের করছে, আমরা ব্যাস বের করি, ঠিক আছে। ডি ইকুয়াল টু হবে তোমার এম প্লাস সি ইন্টু এল সি, ঠিক আছে। তো এম হলো তোমার 2 মিলিমিটার প্লাস সি হলো 20 ইন্টু এল সি হলো 0.01, তো হবে তোমার কত 0.01 ইন্টু 20 0.2, তো 2 প্লাস 0.2 হলো 2.2 আসে, 2.2 মিলিমিটার। এটা হলো তোমার গোলকের ব্যাস। এবার আমাদের বের করতে হবে কি ব্যাসার্ধ, ঠিক আছে না। আমাদের এই যেহেতু কিউবিক সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে আমাদেরকে এটা কি সেন্টিমিটার নিয়ে নেব, ঠিক আছে। আমরা এটাকে সেন্টিমিটার করে নেব। তো এটাকে আগে আমরা বের করি। সুতরাং ব্যাসার্ধ টুটি বলছি কি ব্যাস আমি কিন্তু 5% ব্যাস, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ করে নিতে হবে। ব্যাসার্ধ হলো তোমার d/2 ইজ ইকুয়াল টু 2.2/2 ইকুয়াল টু ব্যাস যদি হয় 2.2, ব্যাসার্ধ হবে তার অর্ধেক নাকি। 2.2/2 হয়তো 1.1 আসবে, 2/2 1.1, ঠিক আছে। 1.1 মিলিমিটার। এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে নেব। তো সেন্টিমিটার নিতে হলে কি 10 দিয়ে ভাগ করতে হবে। তো 1.1/10 সেন্টিমিটার ইকুয়াল টু আসবে বাই 10 আসবে 0.11 সেন্টিমিটার। এটা হলো তোমাদের ব্যাসার্ধ, পরিমাপকৃত ব্যাসার্ধ, ঠিক আছে। এটা হলো পরিমাপকৃত ব্যাসার্ধ। তারপর আমাদের বের করতে হবে ত্রুটি, ঠিক আছে, আপেক্ষিক ত্রুটি সহকারে। আপেক্ষিক ত্রুটি বলছে 5%, আপেক্ষিক ত্রুটি বলছে 5%। আচ্ছা, আপেক্ষিক ত্রুটি বলছে 5%। আপেক্ষিক ত্রুটি 5% বললে আসবে কত। সুতরাং ব্যাস আমরা আগে এটা বের করে ফেলি, আমরা আগে ওজনটা বের করে ফেলি, ভরটা বের করে ফেলি, তাহলে হবে আর কি সুবিধা হবে পরে। তো আমরা ভর বের করতে হলে কী করতে হবে, ভর বের করতে হলে আমাদেরকে কিউবিক সেন্টিমিটার বলছে না, তো ভর বের করতে হলে আমাদের আগে আয়তনটা বের করতে হবে, ঠিক আছে। সুতরাং পরিমাপকৃত আয়তনটা আমরা বের করে ফেলি। পরিমাপকৃত আয়তন বি ইকুয়াল টু গোলকের আয়তন বের করার সূত্র হলো 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তো 4/3 ইন্টু পাই ইন্টু আর হলো ব্যাসার্ধ আমাদের কত 0.11 কিউব। তো আসে কত 11 কিউব তো ইন্টু পাই ইন্টু পাই 3, ঠিক আছে। তো আসছে 5.575, ঠিক আছে। 5.575 নিতে পারি আমরা ইন্টু 10 টু দ্য পাওয়ার -3। এটা হলো কি, এটা হলো কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। সিসি অথবা তুমি দিতে পারো, সেন্টিমিটার কিউব দিতে পারো, তোমার ব্যাপার, ঠিক আছে। কিউবিক সেন্টিমিটার যা আবার সে
সেন্টিমিটার কিউব হতো, আমি সিসি দিলাম যেহেতু আর কি প্রশ্নের ভিতরে আর কি সিসি দেওয়া আছে, যে 1 সিসি সমান 1 মিলিগ্রাম দেওয়া আছে। তো হলো এটা হলো আয়তন, আমাদের পরিমাপকৃত আয়তন। তারপর আমরা যেটা ভর আছে ভরটা বের করে ফেলবো। তো সুতরাং ভর, সুতরাং গোলকটির ভর, গোলকটির ভর ভর এম ইকুয়াল টু এটার সাথে গুণ হবে, ঠিক আছে, এটার সাথে 1 গুণ হবে, যেহেতু 1 মিলিগ্রাম করে এর সাথে 1 গুণ হবে, গুণ করলে এটাই আসবে। তাহলে আসবে 5.575 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 সিসি। এটার সাথে গুণ হবে 1, ঠিক আছে, 1 গুণ করলে আসবে তোমার 5.57, এটাই থাকবে, ঠিক আছে, 5.575 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3। এটা হলো কি, এটা হলো ভর, তো কেজি না, মিলিগ্রাম, ঠিক আছে, যেহেতু 1 মিলিগ্রাম বলছে, 1 গ্রাম, ঠিক আছে, গ্রাম মিলিগ্রাম বলি, এটা হবে গ্রাম, তো এই হলো গোলকটির ভর। এবার আমরা গোলকটির পরিমাপকৃত কি বলো রে, ঘনত্ব বের করবো, ঠিক আছে। এবার আমরা গোলকটির পরিমাপকৃত ঘনত্ব বের করবো। সুতরাং গোলকটির পরিমাপকৃত ঘনত্ব ঘনত্বকে প্রকাশ করে, হ্যাঁ ঠিক আছে, ঘনত্বকে প্রকাশ করে রো দ্বারা, ঠিক আছে, রো ইকুয়াল টু ঘনত্বের সূত্র কি, ঘনত্বের সূত্র হলো ভর বাই আয়তন, ঠিক আছে। তো ভর হলো কত, ভর, ঠিক আছে, তো ভর হলো 5.575 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3 বাই, আর আয়তন হলো তাও একই 5.575, 57 এখানে 5 আছে, 575 ইন্টু 10 টু দ্য পাওয়ার -3, ঠিক আছে। তো আসে কত, আসে এটা যদি ভাগ গেলে 1 থাকে, এটা তো সেমই, দুইটা যদি আমরা যদি ক্যান্সেল করে দিই তাহলে 1 আসে, 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে, পার সিসি। এ হলো আমাদের পরিমাপকৃত ঘনত্ব গোলকটির। আচ্ছা, তো আমি এই পর্যন্ত কি করছি এটা আমি আবার একবার বুঝাই, তারপরে আমরা আরও করবো, আর কি বাকিটুকু করবো, এখনো অনেকটুকু বাকি আছে। তো আমরা প্রথমে যা যা দেওয়া আছে তা তো তুলছি, যে প্রধান স্কেলের পার্ট, হ্যাঁ, এম দেওয়া আছে, সি দেওয়া আছে, এলসি দেওয়া আছে, এগুলো আমরা তুলছি। তোলার পরে আমরা আর কি গোলকে যে প্রথমে ব্যাস আছে, ঠিক আছে, প্রথমে স্ক্রুবাজের মাধ্যমে কি নির্ণয় করা হবে, সরাসরি তার ব্যাসার্ধ নির্ণয় করা যাবে না, যায় অবশ্যই যায় না। তো আমরা প্রথমে কি বের করছি, ব্যাস, স্ক্রুবাজ দ্বারা প্রথমে ব্যাস যে বের করছি, এই ব্যাস বের হয়েছে কত, 2.2 মিলিমিটার। আর আমরা তারপর ব্যাসার্ধ বের করছি, ব্যাসার্ধ অবশ্যই ব্যাসের অর্ধেক হয়, এটা আমরা সবাই জানি। তো অর্ধেক করতে হলে কী হবে, কী করতে হবে, অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে। তো 2 দ্বারা ভাগ করার পরে 1.1 মিলিমিটার আসছে, ওটাকে আমরা সেন্টিমিটার নিচ্ছি কেন, সেন্টিমিটার নেওয়ার কারণ হলো আমাদের বইয়ের ভিতরে কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে, যার কি 1 গ্রাম সমান 1 কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। তো যেহেতু কিউবিক সেন্টিমিটার, তো সেক্ষেত্রে আমাদের এটাকে সেন্টিমিটার নিতে হবে। তো আমরা সেন্টিমিটার নেওয়ার জন্য কী করতে হবে, অবশ্যই 10 দ্বারা ভাগ করতে হবে, যেহেতু 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তো 0.11 সেন্টিমিটার, এটা হলো আমাদের সেন্টিমিটার। তারপর আমরা কী বের করছি, পরিমাপকৃত আয়তন, এগুলো কিন্তু সব কিন্তু পরিমাপকৃত ব্যাসার্ধ, পরিমাপকৃত আয়তন, পরিমাপকৃত, এটা তো ভর, পরিমাপকৃত অপরিমাপকৃত ভর তো ভরের মতোই থাকে, ওটা তো আর ত্রুটির বিশেষ হয় না।
তো গোলকটির পরিমাপকৃত ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব আমরা বের করছি, এগুলো সব বের করছি পরিমাপকৃত। তারপর আমরা সর্বোচ্চ কি ত্রুটি সহ, এখন আমরা ত্রুটি কিছু আনি না এখনো, ঠিক আছে। তারপর আমরা ত্রুটি সহ কিছু ত্রুটি সহকারে আর কি সর্বোচ্চ ব্যাসার্ধ, সর্বনিম্ন ব্যাসার্ধ, তারপর সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন, ঠিক আছে। তারপর সর্বোচ্চ ঘনত্ব, সর্বনিম্ন ঘনত্ব, এগুলো বের করব। এগুলো বের করার পরে তারপর আমরা ঘনত্ব পরিমাপে সর্বোচ্চ ঘনত্ব পরিমাপে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি আর সর্বনিম্ন ঘনত্ব পরিমাপে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। এগুলো বের করার ভিতরে পরে ওই দুইটার ভিতরে থেকে যেটা আর কি বড় হবে আমরা বড় ত্রুটিটাই নিব। কেন বড় ত্রুটি নিব আমি কিন্তু এগুলা আর কি আগের ক্লাসে বলছিল, ঠিক আছে। আগের ক্লাসটা যারা দেখো নি তারা দেখে নিবা, আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের এইতে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, আর দেখে নিবা আগের ক্লাসগুলো, তাহলে কিন্তু বুঝবা, ঠিক আছে। তো তারপরে আমরা বের করার পরে সর্বোচ্চ ত্রুটি নেওয়ার পরে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি অনুযায়ী আমরা কী করবো, আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় করবো, আপেক্ষিক ত্রুটির হার নির্ণয় করবো, আর ওটা আমাদেরকে কাছে চাইছে, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের ক্যান্সারটা হয়ে যাবে। তো আমাদের আয়তন বের করলাম, আয়তনের সূত্র দিয়ে যে 4/3 পাই আর কিউব। তো তারপর 4/3 পাই আর এর মান আমরা পাইছি 0.11 সেন্টিমিটার। তো এটাকে কিউব করার পরে আমরা এটা আসছে ভ্যালু। তারপর এটাকে আমরা ভর নির্ণয় করছি, ভর আমাদের দেওয়া আছে যে 1 কিউবিক সেন্টিমিটার সমান 1 গ্রাম, ঠিক আছে। তাহলে 1 কিউবিক সেন্টিমিটার সমান যদি 1 গ্রাম হয় তাহলে 5.575 × 10⁻³ কিউবিক সেন্টিমিটার সমান অবশ্যই এর সাথে যদি 1 গুণ করি তাহলে আসবে 5.575 × 10⁻³ গ্রাম আসবে। তাহলে গোলকটির ভরও কিন্তু 5.575 × 10⁻³ গ্রাম। তো এই হলো গোলকের ভর বের করলাম। তারপর আমাদের গোলকের পরিমাপকৃত ঘনত্বটা বের করতে হবে। ঘনত্ব বের করতে হলে অবশ্যই কী করতে হবে, যে ভর আছে ভরকে আমাদের আয়তন দ্বারা ভাগ করতে হবে। তো ভর আসলে এইটা, আয়তনে কিন্তু এইটা একের সেম ভ্যালু। তো দুটোটাকে এই করলে কিন্তু ক্যান্সেল করলে কিন্তু 1 গ্রাম পার সিসি আসে, ঠিক আছে। এটা হলো আমাদের পরিমাপকৃত ঘনত্ব। আচ্ছা, তো আমরা বাকিটা করবো। তো আমরা এখান থেকে যেটা লাগবে আমরা এটা মুছে ফেলবো কিন্তু, ঠিক আছে, এটা মুছে ফেলবো। এই দেখো এটা মুছে ফেললাম কিন্তু। আচ্ছা, আর এখান থেকে আমরা যে এগুলো লাগবে পরে ম্যাথগুলো করার জন্য সেগুলো আমরা এখানে লিখে ফেলি, এখানে লিখে রাখি যে পরিমাপকৃত ব্যাসার্ধ, ঠিক আছে। পরিমাপকৃত ব্যাসার্ধ আছে তোমার, ব্যাসার্ধ আর আছে 0.11 সেন্টিমিটার, ঠিক আছে। 0.11 দেখা যায় 0.11 সেন্টিমিটার। তারপরে তোমার আছে পরিমাপকৃত আয়তন আছে তোমার এটা, পরিমাপকৃত আয়তন B = 5.575 × 10⁻³ সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে তোমার আসছে কি গোলকটির ঘনত্ব বের করছি, ঘনত্ব আছে 1 গ্রাম পার সেকেন্ড বা পার কিউবিক সেন্টিমিটার। ঘনত্ব ρ = 1 গ্রাম পার সিসি, ঠিক আছে। তো আমরা এটা মুছে ফেলি। প্রশ্ন কি বলছিল, যে প্রশ্ন বলছে ত্রুটি কত পার্সেন্ট, 5%, ঠিক আছে। ব্যাসের উপরে 5% ত্রুটি আছে। তো প্রথমে আমরা কি করবো জানি, সর্বোচ্চ ব্যাস আগে ত্রুটিটা বের করো, চূড়ান্ত ত্রুটি, তারপর সর্বোচ্চ ব্যাস, সর্বনিম্ন ব্যাস, ঠিক আছে। তো ব্যাস পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি বিবেচনায় বিবেচনায় 5% আপেক্ষিক ত্রুটি বিবেচনায় চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। চূড়ান্ত ত্রুটি সুগার দেওয়া লাগে না। চূড়ান্ত ত্রুটি = কত, চূড়ান্ত ত্রুটির সূত্র কি, চূড়ান্ত ত্রুটির একটা সূত্র আছে, চূড়ান্ত ত্রুটি = আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে,
আপেক্ষিক ত্রুটি ইন্টু পরিমাপিত মান এরকম একটা সূত্র আছে, ঠিক আছে চন্দ্র ত্রুটি। এই সূত্র সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, তো তোমরা যারা গত ক্লাসটা দেখোনি ওই ক্লাসটা পিন কমেন্টে চেক করে দেখে আসবে, ঠিক আছে। তো আমরা এখন এই সূত্র ইউজ করে আমরা চূড়ান্ত ত্রুটি বের করবো। তাহলে আপেক্ষিক ত্রুটি আছে তোমার 5%, আর এর সাথে পরিমাপিত মান আছে কত, দেখছো এটা ব্যাসের পরিমাপের কথা বলছি, কিন্তু আমি ব্যাসার্ধ লিখে রাখছি, তো সমস্যা নাই। ব্যাসার্ধ যদি থাকে 0.11, তাহলে ব্যাস হবে তার ডাবল আর কি 0.22, ঠিক আছে 0.222। তো এইগুলো কত আসবে, আমরা যদি 5% মানে হলো 5/100 ইন্টু 0.22, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলাম, দুটি পেয়ে যাবো। 5 into 0.22/100, তাহলে 0.011, ঠিক আছে 0.011, এটা হলো আমাদের চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে। তো সুতরাং সর্বোচ্চ ব্যাস ডি ডায়ামিটার ম্যাক্স, ঠিক আছে ম্যাক্সিমাম ডায়ামিটার হলো তোমার মূল ডায়ামিটার হলো 0.22 প্লাস 0.011, ঠিক আছে। তাহলে কত 0.0231, ঠিক আছে প্লাস 0.22, হ্যাঁ 0.231, ঠিক আছে। এটা হলো কি, এখানে তুমি তোমার সেন্টিমিটার দিবা, অবশ্যই এখানে দিবা সেন্টিমিটার, ঠিক আছে। তো সর্বনিম্ন ব্যাস এবং সুন্দর করে সাজালে, ঠিক আছে। সর্বোচ্চ মান পেতে হলে সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে লিখতে হবে। সর্বনিম্ন ব্যাস আর কি, নিম্ন ব্যাস ডায়ামিটার মিন ইকুয়াল টু 0.22, অবশ্যই বিয়োগ হবে। সর্বনিম্ন হলে আমরা চূড়ান্ত ত্রুটি করবো বিয়োগ করবো, আর সর্বোচ্চ হলে চূড়ান্ত ত্রুটি যোগ করবো, এটা আমরা সবাই জানি। তো 0.011 ইকুয়াল টু আসবে আমি সবার থেকে বিয়োগ করে নিই, টাইপ এটা 0.22 মাইনাস 0.011 হচ্ছে 0.209, ঠিক আছে 0.209 সেন্টিমিটার। এটা সর্বনিম্ন ডায়ামিটার বা ব্যাস, ঠিক আছে। তো সর্বোচ্চ ব্যাস সর্বনিম্ন ব্যাস বের করলাম। এবার কি বের করতে হবে, সর্বোচ্চ আয়তন, সর্বনিম্ন আয়তন, তারপর সর্বোচ্চ ঘনত্ব, সর্বনিম্ন ঘনত্ব। আচ্ছা একদম সোজা। তো আবার সর্বোচ্চ আয়তন ভি, ঠিক আছে ভি ম্যাক্সিমাম ইকুয়াল টু আমাদের পরিমাপিত আয়তন আছে কত 5.575 into 10 to the power minus 3 সেন্টিমিটার কিউব, 5.575 into 10 to the power minus 3 cc, ঠিক আছে। বাস কিউব সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব একই জিনিস। তো এটার সাথে আমরা এখন এটা লিখবো না, যেহেতু সর্বোচ্চ ম্যাক্স আর কি, সর্বোচ্চ আয়তন কথা বলছে। তো আমরা সর্বোচ্চ আয়তনের ক্ষেত্রে কি করবো, সর্বোচ্চ আয়তন বের করবো, ঠিক আছে। আমি কিন্তু একেবারে কেমন জানি ভুলে যাই, বিষয়টা এরকম না। আমার একটা পরিমাপিত আয়তন আছে, আমাদের সর্বোচ্চ আয়তন বের করতে হবে, আমি তার রেখে কি করছি, আমি পরিমাপিত আয়তনটা লিখে দিচ্ছি, এরকম ভুলানো চলবে। তো কি করতে হবে, আমাদের আয়তন সূত্র প্রয়োগ করতে হবে। তো আয়তন সূত্র জানি 4/3 ইন্টু পাই আর কিউব,
ঠিক আছে, যেহেতু আমাদের আর নাই, তো আর সমান আমাদের বলতে পারি ডি/2, ঠিক আছে। তো ডি/2 হোল কিউব লিখতে হবে। এটা লিখলে কোনো সমস্যা আছে? অবশ্যই কোনো সমস্যা নাই। তো 4/3 ইন্টু 5, আর ডি ম্যাক্স ভি ম্যাক্স অর্থাৎ সর্বোচ্চ আয়তন। তো সর্বোচ্চ আয়তনের ক্ষেত্রে সর্বোচ্চ ডায়ামিটার অর্থাৎ সর্বোচ্চ ব্যাসই কিন্তু প্রযোজ্য হবে, ঠিক আছে। তো সর্বোচ্চ ব্যাস কত? 0.231। তো 0.231/2, 0.231/2 হোল কিউব। তো এটা ক্যালকুলেশন করি, আসবে 0.231 হোল কিউব বাই 2 বলবে এত, এটার হোল কিউব, ঠিক আছে। হোল কিউব করলে আসবে এত, এতের সাথে হবে পাইয়ের সাথে হবে 4 ইন্টু আসবে এত, এটার আমরা ভাগ করবো 3 দিয়ে, আসবে এত। আচ্ছা, আসছে কত? আসলে আমরা এই পাশে লিখি, সমস্যা নেই। আসছে 6.454 ইন্টু 10⁻³ cc, ঠিক আছে। এটা হলো তোমার সর্বোচ্চ আয়তন। এবার আমরা সর্বনিম্ন আয়তন বের করব। সুতরাং সর্বনিম্ন আয়তন বিমিন, ঠিক আছে, বিমিন ইকুয়াল টু 4/3 ইন্টু 5 ইন্টু এখানে যে আমরা সর্বনিম্ন ব্যাস বের করছিলাম মানে 209 আর কি 0.209/2 হোল কিউব। তা আসবে কত? ওটা ক্যালকুলেশন করলে আসবে, আমরা এইভাবে ক্যালকুলেশন করব। প্রথমে 0.20, তো এই হলো আমাদের সর্বনিম্ন আয়তন বের করছি আমরা। এখন আমরা বের করব যেটা, তা হলো আমরা ঘনত্ব, সর্বোচ্চ ঘনত্ব, সর্বনিম্ন ঘনত্ব, ঠিক আছে। এগুলো মনে রাখবা, যেহেতু আমাদের ঘনত্ব নির্ণয় আপেক্ষিক ত্রুটির কথা বলছে, তো আমাদের ঘনত্ব নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো আয়তনের ঘনত্ব নির্ণয় করবো। তো আমরা এগুলো আর কি কিছু করা লাগবে, মুছা লাগবে, যেহেতু জায়গা নাই। সর্বোচ্চ ঘনত্ব নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এখানে একটা টুইস্ট আছে কিন্তু, ঠিক আছে। আমরা মনে করতে পারি যে সবগুলোর মতনই সর্বোচ্চ, আমরা এখানে যেহেতু সর্বোচ্চ আয়তন কীভাবে বের করছি, আমরা এখানে সর্বোচ্চ আয়তন বের করছি সর্বোচ্চ ব্যাস থেকে, মানে ব্যাস থেকে আবার 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করছি আর কি যেটা। তো আমরা এখানে কি করছি? সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ বের করছি, মানে সর্বোচ্চ ব্যাস দিয়ে সর্বোচ্চ আয়তন বের করছি, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে ঘনত্বের ক্ষেত্রে কিন্তু আমাদের সর্বোচ্চ ব্যাস আয়তন দিয়ে আর কি আয়তন দিয়ে বের করা যাবে সর্বনিম্ন ঘনত্ব। কিভাবে? কারণ এক্ষেত্রে সর্বনিম্ন হলো কেন? কারণ সর্বনিম্ন হওয়ার কারণ হলো আমরা সর্বনিম্ন আর কি ঘনত্বের যে সূত্র আমরা জানি যে রো ইকুয়াল টু হলো তোমার কি বলো রে, ওই ভর, ঠিক আছে, ভর বাই আয়তন, ঠিক আছে। এখানে আয়তনটা কি ভাগ অবস্থা নিচ্ছে ভরের সাথে, ঠিক আছে। তো এখানে ভাগ অবস্থা থাকার কারণে এখানে যদি আয়তন বেশি হয় তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই কি আর কি ঘনত্বের মান কম হবে, ঠিক আছে। আর আয়তন যদি কম হয় তাহলে ঘনত্ব বেশি হবে, ঠিক আছে। তো যেহেতু আয়তন সর্বোচ্চ আয়তন নিলে ঘনত্বটা হবে সর্বনিম্ন, আর যদি সর্বনিম্ন আয়তন নেই তাহলে ঘনত্ব হবে সর্বোচ্চ, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে। অনেকে আর কি করে, অনেকে এটা আর কি মাথায় রাখে না, ওরা আর কি স্বাভাবিকভাবে করে ফেলে, কিন্তু করার পরে দেখি আর কি অ্যান্সার মিলে না, ঠিক আছে। না মেলার কারণই হলো এটা যে এখানে এই জিনিসটা আর কি মাথায় রাখতে হবে, মাথায় রেখে তারপর বাকি ধাপে আগাতে হবে। এই অঙ্কটা মোটামুটি বড় এবং ইম্পর্টেন্ট, দিয়েও দিতে পারে, ঠিক আছে, ঠিক নেই, দিয়েও দিতে পারে। তো সেক্ষেত্রে শিখে নেওয়া উত্তম। তো সর্বোচ্চ, সুতরাং সর্বোচ্চ আয়তন অনুযায়ী সর্বনিম্ন, ঠিক আছে, সর্বনিম্ন কি ঘনত্ব,
ঘনত্ব রো মিনিমাম, ঠিক আছে, ইকুয়াল টু তোমার ভর যেটা আছে এম বাই ভি ম্যাক্স, ঠিক আছে, মানে সর্বোচ্চ আয়তন ভি ম্যাক্স সর্বোচ্চ আয়তন। তো আমাদের ভর আছে কত, ভর কিন্তু আমাদের আয়তন সমান ছিল এখানে, তো ভর হলো 5.575 ইন্টু 10⁻³ মিলিগ্রাম গ্রাম আর কি, বাই সর্বোচ্চ আয়তন হলো তোমার 6.454 ইন্টু 10⁻³ কিউবিক সেন্টিমিটার। তো এখানে আমরা যদি ভাগ করি তাহলে কত আসে, একটু উপরে লিখি যেহেতু আমাদের জায়গা সংকট, ভাগ করে আসবে 5.575 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 6.454 ইন্টু 10⁻³ ইকুয়াল টু আসছে তোমার 0.864 লেখা যায়, 864 তোমার এটা হবে গ্রাম পার সিসি, ঠিক আছে। অ্যাপটা কিন্তু বিশেষভাবে খেয়াল করবা, ঠিক আছে, অ্যাপের যদি না দাও বা ভুল দাও সেক্ষেত্রে কিন্তু মার্ক কাটতে পারে। তো তারপর আছে সর্বনিম্ন আয়তন আর কি, সর্বনিম্ন আয়তনের ক্ষেত্রে আবার সর্বনিম্ন আয়তনের ক্ষেত্রে অনুযায়ী সর্বোচ্চ ঘনত্ব, ঠিক আছে, বিপরীত হবে সর্বোচ্চ ঘনত্ব তোমার পি ম্যাক্স কি রো ম্যাক্স, ঠিক আছে, রো ম্যাক্স ইজ ইকুয়াল টু তোমার ভর এম বাই বি মিন ইজ ইকুয়াল টু এম হল তোমার 5.575 ইন্টু 10⁻³ বাই তোমার বি মিন আছে কত 4.78 ইন্টু 10⁻³ কিউবিক সেন্টিমিটার। তো এগুলো আসছে কত তোমার 5.575 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই তোমার 4.78 ইন্টু 10⁻³ ইকুয়াল টু আসে তোমার 1.166 এই দুটো লিখলে চলবে গ্রাম পার কিউবিক সেন্টিমিটার, ঠিক আছে। এটা হলো তোমার সর্বোচ্চ ঘনত্ব, আর আমাদের পরিমাপিত ঘনত্ব কত পাইছিলাম 1 গ্রাম পার সিসি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ঘনত্ব পাইছি, সর্বনিম্ন ঘনত্ব পাইছি, বা সর্বোচ্চ ঘনত্ব অনুযায়ী মানে সর্বনিম্ন ঘনত্ব অনুযায়ী আর কি পাবো কি সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি, ঠিক আছে, চূড়ান্ত ত্রুটি সর্বনিম্ন ঘনত্ব অনুযায়ী চূড়ান্ত ত্রুটি আর সর্বোচ্চ ঘনত্ব অনুযায়ী চূড়ান্ত ত্রুটি। তো সেখান থেকে আমরা সর্বোচ্চ ত্রুটিটা নিব, সর্বোচ্চ ত্রুটিটা নেওয়ার পর কী করবো আমরা আপেক্ষিক ত্রুটি বের করবো, শতকরা আপেক্ষিক ত্রুটি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো আমরা এটা মুছি, সর্বোচ্চ ঘনত্ব অনুযায়ী, সুতরাং সর্বোচ্চ ঘনত্ব অনুযায়ী চূড়ান্ত ত্রুটি ইকুয়াল টু লিখতে হবে কত, চূড়ান্ত ত্রুটি সূত্র কি প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান, ঠিক আছে। এটা হলো আমাদের সর্বোচ্চ ঘনত্ব অনুযায়ী, সর্বোচ্চ ঘনত্ব এটার অনুযায়ী তোমার এটা হলো প্রকৃত মান আর এটা হলো কি পরিমাপকৃত মান, এটা মডুলাস, ঠিক আছে, 0.166
166 মাইনাস পরিমাপিত মান হচ্ছে 1, ঠিক আছে? তো আসবে কত? আসবে 0.166 ঘনত্ব, ঠিক আছে? তো গ্রাম পার সিসি। এটা হলো তোমার ঘনত্ব অনুযায়ী চূড়ান্ত দুটি, ঠিক আছে? সর্বোচ্চ ঘনত্ব অনুযায়ী চূড়ান্ত দুটি, এবার সর্বনিম্ন ঘনত্ব অনুযায়ী চূড়ান্ত দুটি। আবার সর্বনিম্ন ঘনত্ব অনুযায়ী চূড়ান্ত দুটি ইজিক্যাল টু মডুলাস অফ পরিমাপিত আর কি প্রকৃত মান 0.864 মাইনাস কত আছে 1, ঠিক আছে? এটা ছিল পরিমাপিত। তো কত আসবে? আসবে তোমার 0.1 কত জানি আসবে 1 মাইনাস 0.864 আসবে তোমার 0.136। আর এখানে এটা মাইনাস দিব না, কেন মাইনাস দিব না? কারণ এটা মডুলাস আছে, মাইনাস হলে আমরা মাইনাস ইউজ করতে পারবো না। এখানে আসবে কত? তোমার 0.136 গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি। তো এখান থেকে আমরা উচ্চটা নিব ত্রুটি, তারপর আমরা কি বের করবো? ওটা অনুযায়ী আমরা আপেক্ষিক ত্রুটি বের করবো। তো এই পর্যন্ত হয়ে গেলে আমরা উপরটুকু মুছে ফেলবো, না? এবার লিখব কি? সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বিবেচনা নিয়ে পাই, বিবেচনা করে আপেক্ষিক ত্রুটি শতকরা আপেক্ষিক ত্রুটি লেখা, তাহলে একবারই হয়ে যাবে। করে শতকরা আপেক্ষিক ত্রুটি হবে আপেক্ষিক ত্রুটি হলো কি? এটা আমরা এখানে লিখি, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা, দেখতে পারবো, এখানে হয়তো নাও দেখতে পারো। তো শতকরা আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই আপেক্ষিক ত্রুটির সূত্র কি জানি আমরা? চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপিত মান ইন্টু 100%। যদি শতকরা বের করতে চাই, তো চূড়ান্ত ত্রুটি কত? চূড়ান্ত ত্রুটি হলো সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বিবেচনা করছি, কিন্তু আমরা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বিবেচনা করছি। এখানে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি কত? 0.166, হ্যাঁ 0.166 গ্রাম পার সিসি। তো 0.166 বাই আমাদের পরিমাপিত মান ছিল 1, ঠিক আছে? আমরা যদি শতকরা বের করতে ইন্টু 100%, তো আসবে কত তোমার? আসবে তোমার হলো, এটার সাথে যদি 100 গুণ করি তাহলে আসবে হয়তো দেখো, কিন্তু এখানে এই দুইটার মধ্যে কিন্তু এটা বড়, ঠিক আছে? 0.166 কিন্তু বড়, তো আমরা সেক্ষেত্রে বড়টা নিচ্ছি। আসবে তোমার 16.6, ঠিক আছে? আসবে 16.6%। তো আমাদের এখানে ত্রুটি হয়েছে কত? আপেক্ষিক ত্রুটির ঘনত্ব পরিমাপে 16.6%। তো সুতরাং লিখবা যে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি তোমার কত? 16.6%। এটা হলো তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার, ঠিক আছে? এই অঙ্কটা একটু বড় হলো, কিন্তু এটা মোটামুটি ইম্পর্টেন্ট, আর এটা শিখতে পারলে কিন্তু অনেক কিছুই আর কি তোমার করতে পারবা, রিয়েলাইজ করতে পারবা। এটা বোঝা কিন্তু আবশ্যকের মতো, ঠিক আছে? তো এই হলো আমাদের অ্যান্সার। 16.6% কি হয়েছে? আপেক্ষিক ত্রুটি হয়েছে তোমার কিসের ক্ষেত্রে? ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে। যে ঘনকটা দিছে, ঘনকের ঘনত্ব পরিমাপের ক্ষেত্রে 16.6% হলো আপেক্ষিক ত্রুটি। তো এই ক্ষেত্রে আমরা পুরোটা যদি সামারাইজ করি,
তাহলে কিরকম হবে? আমরা কি করছি, প্রথমে আমাদেরকে কি যে উপাত্তগুলো দিছে, যে ইতে উদ্দীপকে বলছিল যে তোমার ঘনত্ব পরিমাপে কোন একটা মান দিছিল, যে কি বলছিল, স্ক্রুগজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেলের পার্ট পাওয়া গেছে 2 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা আছে না, বৃত্তাকার স্কেলের 20তম ভাগ, ঠিক আছে, রৈখিক স্কেলের সাথে মিলে যায়। তারপর বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা আর পিস দিছে। তো আমরা কি করছিলাম, আমরা কিন্তু গতে আমরা ন্যূনাঙ্ক না জানি, গতে না জানি কোনটাতে বের করছিলাম ন্যূনাঙ্ক। তো সেই ন্যূনাঙ্কের সাথে কি করছি, আর কি তোমার যেইটা দিয়েছে বৃত্তাকার স্কেলের যতটুকু ঘর আর কি অতিক্রম করছে, 20 ঘর পর্যন্ত অতিক্রম করছে, তারপর তোমার আর কি রৈখিক স্কেলের পার্ট দিছে, এগুলো মিলিয়ে কিন্তু আমরা যেই লেন্থটা আসে, মানে ঘনকের যেই এক বাহুর দৈর্ঘ্য, ওটা বের করছিলাম, ঠিক আছে। এবং আমাদের প্রশ্নের ভিতরে কন্ডিশন দিয়েছে যে নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি বলছে 5%, ঠিক আছে। আমাদের ওই যে আমরা যেই দৈর্ঘ্যটা বের করছি, ওই দৈর্ঘ্যের উপরে 5% ত্রুটি বলে দিছে। আর বলছে যে তোমার 1 কিউবিক সেন্টিমিটার মানে 1 সেন্টিমিটার কিউব, ঠিক আছে, আর কি 1 সেন্টিমিটার কিউব ঘনকের ওজন তোমার আর কি ভর দিচ্ছে তোমার 1 গ্রাম, ঠিক আছে। এগুলো দিয়ে কিন্তু আমরা এটা বের করছি, ঠিক আছে। এত লাড়াচাড়া করার পরে আমরা এটা বের করতে পারছি। তো কীভাবে বের করছি, আমরা প্রথমে আর কি ওগুলো ইউজ করে আমরা আগে দৈর্ঘ্যটা বের করছি, ঠিক আছে। দৈর্ঘ্যের উপরে তারপর আমরা আপেক্ষিক ত্রুটি বিবেচনা করছি, করার পরে তারপর তোমার আর কি পরিমাপকৃত মান মানে আর কি পরিমাপকৃত মানের উপরে কিন্তু আমরা কি করছি, যে পরিমাপকৃত আর কি পরিমাপকৃত যে ঘনত্বটা আছে ওই ঘনত্বটা বের করছি। তো ঘনত্ব বের করার আগে কিন্তু আমরা যেটাকে বলে ভর বের করছি। ভর বের করছি কীভাবে, মানে পরিমাপকৃত আয়তন বের করছি। আবার তোমরা আর কি এতক্ষণে বুঝছো, আমি আর কি আরো ভাঙে আর কি করছি। তো তোমরা যদি না বুঝে থাকো পিছের দিকে টানে আবার বুঝছো, ঠিক আছে। তারপর যদি না বুঝো বা কোনো স্পেসিফিক কোনো কোয়েশ্চেন সলভ করতে তোমার বেশি সমস্যা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি কমেন্ট করতে পারো অথবা আমাদের কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারো, সেই বিষয়ে আমরা ভিডিও দিব। শুধু ফিজিক্স না, তোমার ম্যাথ, তারপরে তোমার হায়ার ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, এগুলো সবগুলো মিলে, ঠিক আছে। এগুলো সবগুলোর ক্লাস কিন্তু আমাদের এই চ্যানেল হয়ে থাকে। তো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো করে রাখো। আর কি করবা তোমরা আর কি, এখানে কিন্তু আরও একটা জিনিস আছে যে আমরা সর্বোচ্চ ত্রুটিটাই কেন সবসময় বিবেচনা করি, সর্বনিম্নটা কেন বিবেচনা করি না। তো সেই ক্ষেত্রে কেন বিবেচনা করি না সেটাও কিন্তু আমি আরেকটা আর কি গত ক্লাসে বলছিলাম। যারা গত ক্লাসটা দেখো নি তারা ওটাও দেখে আসবে। আর এটাও হয়তো লাস্ট ক্লাস, আমরা আরেকটা সিকিউ সলভ করবো, তারপরে কিন্তু এই অধ্যায়ে আর কোনো ভিডিও দেওয়া হবে না আপাতত। তো তারপর সিকিউটা হলো তোমার বলছে যে কোন নম্বরে, ঠিক আছে। পিচ কাকে বলে, স্ক্রু গজে তোমার বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে, পুরোপুরিভাবে একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে ওটা হলো তোমার ওই স্কেলের ওই স্ক্রু গজের পিচ। তো তারপর খ নম্বর কি বলছে, খ নম্বর বলছে বলের মাত্রা mLT/2 বলতে তুমি কি বুঝো, মানে কি বোঝায় ব্যাখ্যা করতে বলছে। বলের মাত্রা mLT/2 বলতে তুমি মনে করো বলছে যে বল, ঠিক আছে, বল সমান আমরা জানি ভর ইন্টু ত্বরণ, ঠিক আছে, ত্বরণ। তারপরে যদি আমরা আবার ত্বরণকে ভাঙাতে পারি। আগে আর কি এখানে বলের যে ইটা আছে আর কি মাত্রাটা কীভাবে আসছে ওটা বের করে দেখাবা। তো আমি আবার দেখাই তাড়াতাড়ি করে। তো আমার বলছে যে এগুলো একেবারে ইজি, কিন্তু সবাই কিন্তু পারো হয়তো। তারপর আমি দেখাচ্ছি একটু ত্বরণ। ত্বরণটা কি, ত্বরণ তোমার বেগ বাই সময় প্রকার। কীরকম বেগ বাই সময়? ত্বরণ আমরা সূত্র জানি কি, যে আদি বেগ, ঠিক আছে, শেষ বেগ বা আদি বেগ, শেষ বেগ, ঠিক আছে, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই সময়, ঠিক আছে, এটা আমরা জানি। তো এটাও বেগ, শেষ বেগও একটা বেগ, আদি বেগও বেগ। তো বেগে থেকে বেগ বাদ দিলে অবশ্যই বেগই থাকবে। তো এখানে বেগ বাই সময় আমরা লিখতে পারি, ঠিক আছে, বেগ বাই সময় আমরা এটা লিখতে পারি। তো বেগ বাই সময় লিখলে বেগও কিন্তু এখন মৌলিক রাশি হয় না, আমরা অতক্ষণ পর্যন্ত ভাঙবো যতক্ষণ পর্যন্ত না আর কি মৌলিক রাশি হয়। বেগ কিন্তু একটা লব্ধ রাশি, তো আমরা বেগকে ভাঙবো। তো বেগকে ভাঙতে হলে কী করতে হবে, ভর রাখলাম গুণ তোমার বেগ জানি কি, বেগ জানি অতিক্রান্ত সরণ বাই সময়। সরণ বাই সময় করলে কি হবে, তো লিখি আমরা সরণ বাই সময়, এটা কিন্তু বেগের সূত্র। তো আর নিচে আরেকটা আছে সময়, বেগের পরিবর্তে আমরা বেগের সূত্রটা লিখে ফেললাম। তো আবার এখানে ভর
এটাকে সিম্পলিফাই করতে হবে ইন্টু তোমার এখন এই স্মরণ বাই সময় এটা কিন্তু একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে ভাগ করেছে আরেকটা ভগ্নাংশ দিয়ে, এটা হলো সময় বাই 1। তো এখন কিন্তু কী হবে, আমরা যদি একটু আমি ভেঙেই দেখাই, স্মরণ বাই সময় ইন্টু তোমার কিন্তু এটা ভাগ আছে, আমি ভাগকে যদি গুণ বানিয়ে দিই তারপর ভগ্নাংশটা কী হয় উল্টিয়ে যায়, এটা আমরা ক্লাস 3 করে শিখছিলাম হয়তো। তো এখানে নিচে হবে সময় আর উপর হবে 1। তো নিচে তো হবে কি, এখানে মোট হলো ভর ইন্টু সময় স্কোয়ার, ঠিক আছে, সময় গুণ করলে সময় স্কোয়ার, আর হবে তোমার উপরে স্মরণ একটু স্মরণ। তো এখানে আমরা স্মরণ, ভর আর সময়ের মাত্রাটা বসিয়ে দিলে কিন্তু হয়। তো আমরা এখানে যদি এটা বাংলাতে লিখে দিবা যে আমরা জানি ভরের মাত্রা, ঠিক আছে, ভরের মাত্রা হলো কি এম, তারপর ভরের মাত্রা এম, তারপর হলো স্মরণ বা দৈর্ঘ্যের মাত্রা, এটা কিন্তু খ করতেছে, ঠিক আছে, খ দৈর্ঘ্যের মাত্রা হলো কত, দৈর্ঘ্যের মাত্রা এ লেন্থ, ঠিক আছে, লেন্থ এবং সময়ের মাত্রা টাইম মানে টি, সময় এর মাত্রা টি। সুতরাং বল যে এটা আছে, এটা যে মাত্রা হবে সেটা হবে তোমার ভরের পরিবর্তে হবে এম ইন্টু উপরে এল হবে স্মরণের পরিবর্তে, আর সময়ের পরিবর্তে হবে টি উপরে আছে স্কোয়ার। তো এটা সমান আমরা লিখতে পারি এম, আর যদি এম তারপরে এই টি স্কোয়ার যদি উপরে নেই তাহলে কি হবে, অবশ্যই টি ইনভার্স 2 হবে। তো ইন্টু এল ইন্টু টি ইনভার্স 2, এটা কিন্তু প্রশ্নের সাথে মিলে গেছে, দেখছো। তাহলে এভাবে তুমি বলের মাত্রাটা বের করে দেখাবা। তারপরে তুমি যদি আরেকটু সুন্দর করতে চাও, প্রথমে তুমি কি মাত্রার সংখ্যাটা দিবে, আরো হাবিজাবি যোগ করতে চাইলে যোগ করতে পারো। তো এইভাবে কিন্তু তোমার করে এগুলা প্রমাণ করে, বা কি বলছে এখানে যে বলতে কি বুঝে, তো তুমি কি বুঝছো আর কিরকমই বুঝছো, ঠিক আছে, তো এটা লিখে দেবা। তারপর আমরা গতে যাই, গয়ের যে প্রশ্নটা আছে, ঠিক আছে, এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট দেখে কিন্তু করাচ্ছি, কিন্তু অল্প করাচ্ছি। তো তোমরা কি করবা, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবা, আর কোনো সমস্যা হলে করবা, ইনফর্ম করবা। তারপর কি বলছে, একটি স্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের ক্ষুদ্রতম ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার এবং ভার্নিয়ার ধ্রুবক 0.005 সেন্টিমিটার সমান পুরুত্বের ঘনকাকৃতির একটি লোহার ফাঁপা বাক্সের বাইরের ও ভিতরের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2 স্লাইড ক্যালিপার্স দিয়ে L1 ও L2 পরিমাপের ক্ষেত্রে প্রধান স্কেলের পার্ট যথাক্রমে 80 মিলিমিটার ও 60 মিলিমিটার এবং ভার্নিয়ার সমানুপাত 9 ও 6 পাওয়া গেল। এখানে বলছে যে স্লাইড ক্যালিপার্সটি ভার্নিয়ার স্কেলের কত ভাগ মূল স্কেলের কত ভাগের সমান, তাই না? ঠিক আছে, তো এটা আমরা কিভাবে করব, আমরা এখানে প্রথমে যে ভার্নিয়ার দিছিল, ভার্নিয়ার ধ্রুবক দিছিল, আর ক্ষুদ্রতম এক ঘরের মান দিছিল প্রধান স্কেলে। তো এখান থেকে আমরা সিম্পলি আমরা কি বের করে ফেলবো, ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সূত্র থেকে এখান থেকে আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করে ফেলবো, ঠিক আছে। ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করার পরে আমরা বের করবো যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান প্রধান স্কেলের কত ভাগ, ঠিক আছে। এটা বের করার পরে যেটা আসবে ওটা আর কি তোমরা কি করবো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যার সাথে গুণ করে দিলে কিন্তু আমাদের প্রধান স্কেলের ভাগ সংখ্যা বেরিয়ে যাবে। তো আমরা লিখতে পারবো যে ভার্নিয়ার স্কেলের এত ভাগ সমান প্রধান স্কেলের এত ভাগ, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আমাদের ব্লুপ্রিন্ট রেডি, তো আমরা কাজে নেব। বলছে কি, বলছে যে দেওয়া আছে কি, প্রথমে তা লিখবো, দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে ভার্নিয়ার ধ্রুবক ভিসি, ঠিক আছে। ভার্নিয়ার ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়, ভিসি দ্বারা। এটা হলো কত, 0.005 সেন্টিমিটার, ঠিক আছে। তারপর কি দিছে, ভার্নিয়ার স্কেল প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য এবং প্রধান স্কেলের
ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য দৈর্ঘ্য ইকুয়াল টু 1 মিলিমিটার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা যদি এটা যদি মিলিমিটার, আমরা এটাকে মিলিমিটার নিয়ে যেতে নেই, তো আসবে কি 0.005 ইন্টু মিলিমিটার নিতে হলে কী করতে হবে, 10 দ্বারা গুণ করতে হবে। 10 ইকুয়াল টু আসবে তোমার কত, 0.05 নিবি, 0.05। তারপর আমি ক্যালকুলেটার একবার মেরে দেখি, 0.005 ইন্টু 10, 0.05 তো কি মিলিমিটার। তো এখান থেকে আমরা এখন যে ভার্নিয়ার ধ্রুবকের যে সূত্র আছে এটা লিখব। আমরা জানি তুমি এখানে আরেকটু লিখতে পারো যে ধরি, লিখলে কিন্তু ভালো হবে। লেখাটাকে আমি প্রেফার করবো। এটা হলো গ, ঠিক আছে, এটা হলো গ। তো ধরি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ইকুয়াল টু এস, আর এখানে দৈর্ঘ্য না এন, এস না তো এন, আর দৈর্ঘ্য হলো তোমার এখানে কমা দিয়ে এন লিখে নেবা, ভালো হবে। তো এস এস আর এন, ঠিক আছে। তো সুতরাং আমরা জানি বিসি ইজ ইকুয়াল টু এস বাই এন। তো এখান থেকে আমরা বিসি আছে, এক্স আছে, আমরা এনের মান নির্ণয় করবো। তো বা তোমার এনটাকে এই পাশে আনলে, তো এন ইকুয়াল টু আসবে তোমার এস বাই বিসি, তাই না, এস বাই বিসি আসবে। এখান থেকে আমরা এনের মানটা পেয়ে যাবো কত, এনের মান পাবো এস হলো তোমার 1 বাই বিসি হলো 0.05। তো আসবে কত, 1 বাই 0.05 আসবে 20, ঠিক আছে। তো 20। তো এখানে কি হলো, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20টি। সুতরাং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20টি, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা 20টি। এবার আমাদের এই 20 ঘর সমান তোমার প্রধান স্কেলের কত ঘর, এটা নির্ণয় করলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে আসবে। তো আমরা নির্ণয় করার ক্ষেত্রে কি করবো, আমরা ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, মানে 20 ভাগের দৈর্ঘ্য বের করতে হলে আমাদের কিন্তু আর কি ভার্নিয়ার স্কেলের 1 ভাগের সমান প্রধান স্কেল কত ভাগ তা নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা জানি যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় সূত্র, সেটা হলো কি, যে তোমার ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের 1 ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, এটা আমরা জানি, ঠিক আছে। তো আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, বাংলাতে লিখি 1 ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য। ঠিক আছে, এটা আমরা ব্র্যাকেট আসছি না তোমাদের দেখার সুবিধার্থে। তো না আটকালে চলে, আটকাবার, ঠিক আছে, তোমরা আটকাও না, আমি আটকেছি আর কি, তোমরা আর কি বুঝতে পারো যাতে, এই জন্য। তো ভার্নিয়ার ধ্রুবক হলো তোমাদের কি, ভার্নিয়ার ধ্রুবক 0.05, আর তোমাদের হলো
প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কত 1 মিলিমিটার, 1 মিলিমিটার মাইনাস তোমাদের ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য। তো ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য লিখবা, ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ঠিক আছে। তো এখানে কি হলো, আমরা এখন ভার্নিয়ার স্কেল এক ঘরের দৈর্ঘ্য বের করবো, অর্থাৎ ভার্নিয়ার স্কেলটা এটাকে আমরা এই পাশে আনবো আর এটাকে এই পাশে আনবো, ঠিক আছে। তো সুতরাং আমি ডিরেক্ট লিখে ফেলি, আমরা বুঝতে পারবো আশা করি, এখানে লিখে দেখা যাবে। তো সুতরাং ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এক ঘরের দৈর্ঘ্য ইকুয়াল টু তোমার আসবে কত, এটাকেই পাশে আনলে আর এটাকেই পাশে নিলে 1 মাইনাস 0.05 আসবে। তো আসবে কত 0.95 আসবে, ঠিক আছে। 95 একক হবে মিলিমিটার, যেহেতু এটা মিলিমিটারে তো একক হবে কি মিলিমিটার। তো 0.95 মিলিমিটার ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য 0.95 মিলিমিটার, অথবা তুমি বলতে পারো যে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান প্রধান স্কেলের 0.95 ভাগ, ঠিক আছে। তো তুমি লিখো, আমি এখান থেকেই কিছুটা মুছে ফেলি, ঠিক আছে, কিছুটা মুছে ফেললাম। আমাদের অ্যান্সার কিন্তু শেষ পর্যায়ে, প্রায় শেষ হয়ে গেছে। তো বলছে তো সুতরাং ভার্নিয়ার স্কেলের এক ভাগ সমান সংখ্যায় দাও, 1 ভাগ সমান প্রধান স্কেলের 0.95 ভাগ, ঠিক আছে। তো সুতরাং ভার্নিয়ার স্কেলের 20 ভাগ, ঠিক আছে। তো সুতরাং ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান প্রধান স্কেল কত ভাগ, তো সুতরাং ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান প্রধান স্কেলের কত হবে 20 ইন্টু 0.95 ভাগ কত আসবে 20 ইন্টু 2.95 সম্ভবত 19, ঠিক আছে 19 ভাগ। তো সুতরাং তোমরা লিখবে অ্যান্সারটা, লাস্ট অ্যান্সার। তো সুতরাং ভার্নিয়ার স্কেলের 20 ভাগ সমান প্রধান স্কেলের 19 ভাগ, ঠিক আছে। এটা হলো তোমাদের অ্যান্সার, আর প্রশ্ন কিন্তু এটাই চেয়েছিল। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা, মানে প্রশ্ন। তো তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমি কীভাবে বের করছি আমি আরেকবার বলি। আমি বের করছি কীভাবে, প্রথমে তুমি যা দেওয়া আছে তা লিখবা, তারপর আমরা জানি আমরা একটি দুই ক্ষেত্রে কিন্তু আমাদের ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র, এই দুইটাই কিন্তু আমাদের জানা থাকা লাগবে, যে প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, ঠিক আছে। মানে আমাদের ভার্নিয়ার ধ্রুবক মানে কি জানি আমরা, ভার্নিয়ার ধ্রুবক মানে জানি যে প্রধান স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য আর ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের ভিতরে পার্থক্য কতটুকু, ওটা হলো কি ভার্নিয়ার ধ্রুবক। তো সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু একটা সূত্র ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের, যে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য থেকে প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য। আর এটা তো তোমরা জানোই যে ভিসি ইকুয়াল টু S/N, মানে ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের মান বাই ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো এভাবে আমরা ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা বের করছি। এবার আমাদের কাজ হলো যে ভার্নিয়ার স্কেলের 20 ভাগ বের হয়েছে, এর সমান আমাদের প্রধান স্কেলের কত ভাগ, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের ধ্রুবক আছে, যেহেতু আমাদের ভার্নিয়ার স্কেলের আর কি প্রধান স্কেলে 1 ঘরের মানও দেওয়া আছে, তো আমাদের এখান থেকে আমরা ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য বের করে নেবো।
তো 1 ভাগের দৈর্ঘ্য বের করে ফেলে 20 ভাগের দৈর্ঘ্য করতে হবে 19 ভাগ। ঠিক আছে, সিম্পল। তো এটা করার ক্ষেত্রে আমাদের কি বলছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর তোমার 7.2 গ্রাম হলে বাক্সের লোহার ভর 2 কেজি হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করবে। ঠিক আছে, এটাও কিন্তু একটু ইম্পর্টেন্ট। তো তোমাদের কি বলছে, বলছে যে সমান পুরুত্বে যথাক্রমে L1 এবং L2 হলো কি একটি ফাঁপা লোহার বাক্সের বাইরে এবং ভেতরের দৈর্ঘ্য। ঠিক আছে, বাক্সটা হলো কি ঘনক আকৃতির। ঠিক আছে, এবং বলছে যে স্লাইড ক্যালিপার্স দিয়ে পরিমাপের ক্ষেত্রে তোমার প্রধান স্কেলের পার্ট যথাক্রমে 80 মিলিমিটার, 60 মিলিমিটার, ভার্নিয়ার সংকত 9 ও 6 পাওয়া গেছে। তো এখানে কি বলছে যে 1 ঘন সেন্টিমিটার লোহার ভর বলছে যে 7.2 গ্রাম। যেহেতু ঘন সেন্টিমিটার, এখান থেকে কিন্তু বোঝা যায় আমাদের কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। ঠিক আছে, বাইরের আয়তন, বাক্সের ভিতরে আয়তন আর বাইরের আয়তন বের করতে হবে। বাক্সের ভিতরের আর বাইরের আয়তন বের করার পরে তোমাদের বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ করতে হবে। বাইরের আয়তনটা হবে বড় আর ভিতরের আয়তনটা হবে ছোট। আমরা কিন্তু পুরো বাক্সের আয়তনের কথা আর কি ভর বের করবো না, আর কি পুরো বাক্সের আয়তনে ভর বের করবো না, কারণ ভিতরে কিন্তু ফাঁপা মানে কি ভিতরে ফাঁকা আছে, কি খালি চারপাশে দেওয়ালগুলো আছে, ওই দেওয়ালগুলো। তো ওই দেওয়ালগুলোর ভর বের করার ক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে বাইরের আয়তন থেকে ভিতরে আয়তনটা হলো মূলত ফাঁকা জায়গা, তো ওইটার আয়তনটা বিয়োগ দিয়ে যেটা থাকবে সলিড আর কি বস্তু, ওইটার কিন্তু আমাদের ভর বের করতে হবে। আর ওই ভরটা 2 কেজি সমান হবে কিনা তা দেখাতে হবে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমাদের কি করবো, প্রথমে বাইরের আয়তন, তারপর ভিতরের আয়তন, তারপর দুইটা থেকে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন বিয়োগ দিব, যা আসবে তার সাথে আমরা ওটা গুণ করে দিলে 7.2 গুণ করে দিলে কিন্তু আমরা পেয়ে যাবো। তো বলছে আমাদের 1 ঘন সেন্টিমিটার লোহার কি বলছে বাইরের আয়তন ক্ষেত্রে, তো আমরা লিখবো যে দেওয়া আছে ঘনকটি বাইরের দৈর্ঘ্য দেওয়া আছে L1। ঠিক আছে, L1 সমান কত, 80 নাকি 80 মিলিমিটার, 80 মিলিমিটার। তবে এটা কিন্তু প্রধান স্কেল না। ঠিক আছে, বাইরের স্কেলের দৈর্ঘ্যের ক্ষেত্রে প্রধান স্কেল হবে নাকি ব্র্যাকেট দিয়ে লিখতে পারো যে প্রধান স্কেল না, প্রধান স্কেলের পার্ট তারপরে ঘনকটির ভিতরে বাকি ভিতরটা লিখে দিতে ভালো হবে। ঠিক আছে, লিখে দেওয়ার পর তোমাদের কি হবে, সমপাতন। ঠিক আছে, এবং L1 এবং L2 পরিমাপের ক্ষেত্রে সমপাতন যথাক্রমে সমপাতন যথাক্রমে কত তোমার 9 ও 6 নাকি 9 ও 6। সুতরাং L1 আমরা বের করবো। L1 হলো কি, আমরা সূত্র জানি যে প্রধান স্কেলের পার্ট আছে কত 80 প্লাস ভার্নিয়ার সমপাতন আছে 9 ইন্টু ভার্নিয়ার ধ্রুবকটা লিখে ফেলবা, এবং ভার্নিয়ার ধ্রুবক এখানে ভার্নিয়ার ধ্রুবক কিন্তু দেওয়া আছে, ভিতরে লিখে ফেলবো ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল টু আছে কত 0.005 সেন্টিমিটার। আর উল্লেখ্য যে এখানে আমরা সেন্টিমিটারই করব, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটু করতে হবে, যেটা আমি করি নাই। হ্যাঁ, সেন্টিমিটার করবো কেন, মিলিমিটারকে সেন্টিমিটার নিতে হবে কেন, কারণ আমাদের কিন্তু যে বলছে যে 1 ঘন সেন্টিমিটার সমান 7.8
7.2 গ্রাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদেরকে এটা সেন্টিমিটারে নিতে হবে। তো সেন্টিমিটারে কিন্তু আমাদের আয়তনটাও বের করতে হবে, ঠিক আছে। তো এটাকে আমরা সেন্টিমিটার নিয়ে মিলিমিটার থেকে সেন্টিমিটার নিতে হলে কী করতে হয়, 10,000 ভাগ করতে হয়। 80 10,000 ভাগ করলে আসবে 8 সেন্টিমিটার, ঠিক আছে। আর এই 60কে সেন্টিমিটার নিলে 6 সেন্টিমিটার আসবে। কীভাবে সেন্টিমিটার বের করছে বুঝছো? আমরা জানি কি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তো সেহেতু আমাদের যেহেতু 80 মিলিমিটার দেওয়া আছে, 80কে মিলিমিটারকে সেন্টিমিটারে মানে উপরে যা বের করতে হবে, তাহলে কী করতে হবে, 10,000 ভাগ করতে হবে। 80কে 10,000 ভাগ করলে 8 10 80 অর্থাৎ 8 থাকে, ঠিক আছে, 8 সেন্টিমিটার। তো সেভাবেই আর কি 60 ক্ষেত্রে 60 মিলিমিটার সমান 6 সেন্টিমিটার। তো এখানে আমরা 8 দিব, 80 দিব, আমরা সেন্টিমিটার বের করবো। আর এখানে আমাদের ধ্রুবক তো সেন্টিমিটার আছে, সমস্যা নাই। তো 0.005 সেন্টিমিটার সমান। তো এখানে L1 এর মান কত আসবে, 0.005 ইন্টু 9 এত প্লাস 8 ইকুয়াল টু 8.045 8.045 এটা আসবে তোমার সেন্টিমিটারে, সেন্টিমিটার। আর এবং L2 ইকুয়াল টু 6 প্লাস কত 6 না 6 সম্ভবত ইন্টু 0.005 ইজ ইকুয়াল টু আসবে তোমার 0.005 আসবে তোমার 6.03 সেন্টিমিটার। এটা হলো এই যে বাইরের দৈর্ঘ্য আর ভিতরের দৈর্ঘ্য আমরা বের করে ফেলছি। হ্যাঁ, এবার বাইরের আয়তন আর ভিতরের আয়তন বের করতে হবে। তো সেক্ষেত্রে সুতরাং বাইরের আয়তন তোমার যদি বাইরের আয়তনকে আমরা V1 দ্বারা প্রকাশ করি, আসবে তোমার যেহেতু ঘনকের সূত্র কি তোমার কি জানি, ঘনকের আয়তন সূত্র ঘনকের আয়তন সূত্র। বাইরের আয়তন হলো কি L1, তো L1 কিউব, এক বর্গদৈর্ঘ্য হোল কিউব, এটা হলো সূত্র। তো এক বর্গদৈর্ঘ্য হলো L1 হোল কিউব। তো L1 হলো তোমার কত 8.045 হোল কিউব, আসবে তোমার কত 8.025 হোল কিউব, আসবে 520.69 লিখতে পারো সেন্টিমিটার কিউব, ঠিক আছে। আর এবং ভেতরের আয়তন V2 ইকুয়াল টু L2 হোল কিউব ইকুয়াল টু V2 L2 আছে 6.03 হোল কিউব ইকুয়াল টু 6.003 হোল কিউব, আসবে তোমার 19.256 থেকে গুণা হবে না, সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তো এবার আমাদের বাকিটা যে এবার এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি সুতরাং বাক্সের কঠিন অংশের আয়তন ইকুয়াল টু তোমার আসবে V1 বড় না, হ্যাঁ V1 বড়, V1 মাইনাস V2 ইকুয়াল টু V1 আছে 520.69 বিয়োগ V2 হলো যায় তোমার 219.256। তো এখান থেকে বিয়োগ করলে কত আসবে, 520.69 বিয়োগ 219.256 আসবে তোমার 301.69
434 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, কিউবিক সেন্টিমিটার লিখলে কিন্তু কোনো হবে না। তো এটা হলো বাক্সের কঠিন অংশের আয়তন। তো এটার সাথে আমি এখন লিখে দেবো যে এখানে দেওয়া আছে অংশ তুমি লিখতে পারো এটা, যে একটা লিখবা যে দেওয়া একটা কি দেওয়া আছে যে 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার, এটা কিন্তু দেওয়া আছে অংশ ভিতরে লিখবা, এটাও কারেক্ট সেন্টিমিটার, মিটার সমান দেওয়া আছে কত 7.2 গ্রাম। ঠিক আছে, লিখলাম। তো সুতরাং বাক্সের ভর দেখা যায়, বাক্সের ভর ইকুয়াল টু তোমার ওইটার সাথে গুণ করতে হবে 7.2, 300, এটা 301.434 গুণ 7.2 ইকুয়াল টু 301.434 গুণ 7.2 আসবে তোমার এত 2170.3248 গ্রাম। এটা কিন্তু গ্রাম, তো গ্রাম জি লিখতে চলবে, গ্রাম। তো আমাদের এটাকে কি নিতে হবে, কেজিতে নিতে হবে। কেজিতে নিতে হলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তো ডিভাইডেড বাই 1000, 127.3248 ডিভাইড বাই 1000 আর তোমার 2.17 লিখতে চলবে কেজি। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের 2 কেজি থেকে বেশি। তো এখানে তুমি গ্রেটার দেন 2 কেজি লিখে দিতে পারবা, গ্রেটার দেন 2 কেজি। আমাদের কি বলছে যে 2 কেজি সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমরা এখন পর্যন্ত গাণিতিকভাবে বিশ্লেষণ করলাম, কিন্তু দেখতে পেলাম যে 2 কেজি থেকে 0.17 কেজি বেশি। ঠিক আছে, তো সুতরাং লিখে দিবা যে সুতরাং বাক্সটির ওজন মানে ভর লিখবে, ভর 2 কেজি এর চেয়ে 0.17 কেজি বেশি হবে। ঠিক আছে, তোমাকে ফুল মার্ক দিতেই হবে, না দিয়ে উপায় নেই, এভাবে লিখলে বেশি হবে। এই বুঝতে পারছো? তো আমি আরেকবার বুঝে দিই যে আমাদেরকে বলছে যে ঘনকের বাইরের এবং ভিতরের একটা ঘনকাকৃতির বাক্সের বাইরের এবং ভিতরের দৈর্ঘ্য দিছে। আমাদেরকে বলছে যে একটা কথা দিছে যে তোমাদের কি করতে বলছে, যে ঘনকাকৃতির বাক্সের 1 ঘন সেন্টিমিটার সমান 7.2 গ্রাম। এই যে এটা দিছিল আমাদেরকে, আর ধ্রুবক আমাদের দিছে। হ্যাঁ, আর আমাদের একটি প্রধান স্কেলের পার্ট দিছে দুইটা, মানে যে বাইরের ঘনকাকৃতির স্কেলের ঘনকটির বাইরের দৈর্ঘ্য এত প্রধান স্কেলের, আর তোমাদের ভিতরের দৈর্ঘ্য 60 মিলিমিটার প্রধান স্কেল। আমরা দুইটাকে সেন্টিমিটার নিচ্ছি। কেন সেন্টিমিটার নিচ্ছি তোমাদের এটা বুঝতে হবে, যে তোমাদেরকে বলছে যে এই উপাত্তটার জন্য আমরা নিচ্ছি, যে বলছে যে ঘন সেন্টিমিটার কথা 1 ঘন সেন্টিমিটার ইকুয়াল টু 2.7 গ্রাম। ঠিক আছে, তো আমাদের যদি আর কি পরবর্তীতে ভর হিসাব করতে হয়, তাহলে কিন্তু আমাদের আয়তনটাও অবশ্যই সেন্টিমিটার এককে লাগবে, ঘন সেন্টিমিটার এককে লাগবে। তো সেক্ষেত্রে আমাদেরকে এই দৈর্ঘ্যটাও কিন্তু আমাদের সেন্টিমিটার এককে নিয়ে নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা বাইরের দৈর্ঘ্য যেটাকে দিয়েছিল ওটাকে আমরা সেন্টিমিটার এককে নিয়েছি, তার ভিতরের দৈর্ঘ্য সেন্টিমিটার এককে নিয়েছি, ধ্রুবক কিন্তু সেন্টিমিটার এককে দেওয়া ছিল। ঠিক আছে, আর সংবর্ধন কোনো একক নেই, 9 আর 6। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বুঝিনি মুছে বলছিলাম নাকি, হ্যাঁ মুছে বলছিলাম মনে হয়, মুছে বলছিলাম যে না মুছে ফেলি নাই। তো সুতরাং L1, ঠিক আছে, L1 ইকুয়াল টু 8 + 9 × 0.05 ইকুয়াল টু এত। এটা কি আসলে, এটা আমাদেরকে এক্সাক্ট ভার্নিয়ার স্কেল দ্বারা যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে হয়, আমাদের কি সূত্র ব্যবহার করতে হয়, আমাদের কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে হয় যে L = m + v × vc। ঠিক আছে, এখানে আমাদের L দেওয়া আছে 8, ঠিক আছে,
বি হলো 9 মানে ভার্নিয়ার সমাপতন, আর তোমাদের ভিসি হলো ধ্রুবক, ঠিক আছে। তো এগুলো দেওয়া আছে। আমি তো সেই ক্ষেত্রে প্রথমটা আর কি বাইরের দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা বাইরের দৈর্ঘ্য নির্ণয় করলাম ভার্নিয়ার স্কেলে, যেটা হবে এক্সাক্ট আর কি, সেটা আসছে তোমার 8.05 সেন্টিমিটার। তারপরে তোমাদের ভার্নিয়ার স্কেল দ্বারা তোমাদের যে L2 এটার অ্যাকুরেট দৈর্ঘ্য বের করলাম এভাবেই, যে এক্ষেত্রে কিন্তু ভার্নিয়ার সমাপতন 6 আর ভার্নিয়ার যে আর কি প্রধান স্কেলের পার্ট ছিল সেটা হলো তোমাদের 6 সেন্টিমিটার। তো সেক্ষেত্রে আর ধ্রুবক তো সমানই, যেহেতু এক স্কেল দিয়ে পরিমাপ করছে, তো আসছে কত 6.03 সেন্টিমিটার। দুইটা আর কি বাইরের এটা হলো কি, এটা হলো বাইরের দৈর্ঘ্য আর এটা হলো ভিতরের দৈর্ঘ্য। তো এবার আমরা বাইরের আয়তন বের করলাম। আয়তন বের করার সূত্র কি করতে হবে, ঘনকাকৃতির বস্তুর আয়তন বের করার সূত্র হলো তোমার এক বাহুর দৈর্ঘ্য হোল কিউব। তো আমাদের এক বাহুর দৈর্ঘ্য হলো এটা হোল কিউব করছে, এটা আসছে। তারপর আমরা ভেতরে আয়তন বের করতে যাবো, হোল কিউব করছে আসছে এটা। তো আমরা বাইরের আয়তন থেকে ভিতরে আয়তন বিয়োগ করছি। কেন বাইরের আয়তন থেকে ভিতরে আয়তন বিয়োগ করছি, কারণ ভিতরে আয়তনটা বলছে কি ফাঁপা দেখছো তোমাদের ভিতরে প্রশ্নের ভিতরে দেওয়া আছে ফাঁপা মানে কি, কিছু নাই ভিতরে, খালি, ঠিক আছে। তো যে খালি অংশটার ভিতরে তো আমাদের কোনো ভর হবে না, তো ওটাকে আমরা বিয়োগ করে দিতে হবে, নাহলে কিন্তু আমাদের হিসাব হবে না, ঠিক আছে। তো আমাদের বাইরের অংশ থেকে ভিতরের অংশ বিয়োগ করে দিলাম। কিন্তু যে কঠিন যেই দেওয়ালটা আছে, যে বক্সের লোয়ার বক্সের যে কঠিন দেওয়ালটা, ওটার যে আয়তন আছে ওটা পেয়ে যাবো। আয়তনের সাথে কত 301.434 ঘন সেন্টিমিটার, ঠিক আছে। এটার সাথে প্রতি ঘন সেন্টিমিটার ওজন কত, প্রতি ঘন সেন্টিমিটার ওজন হলো আমাদের 7.2 গ্রাম, ঠিক আছে। তো 301.434 ঘন সেন্টিমিটার ওজন হবে কত, ওজন হবে তোমার 2170.3248 গ্রাম। তো এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে আবার কেজি আনছি, তো 2.17 মানে 2.17 কেজি আসছে। এটা কিন্তু তোমাদের 2 কেজি থেকে 0.1 কেজি বেশি, 0.17 কেজি বেশি। এটাকে আমরা লিখে দিচ্ছি, এটা কিন্তু অ্যান্সার হয়ে গেছে। আর কোনো সমস্যা আছে আশা করি নাই, যদি থাকে তারপরে বললো। তো আজকে এই পদ্ধতি বিদায় নিলাম, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।